নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা দেওয়া মাত্র বাংলাদেশের রাজনীতিতে কেন তোলপাড় শুরু হয়েছে। তোলপাড় যে শুরু হয়েছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে কম বেশি সব দলের নেতা মন্ত্রীরাই এই বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন এবং নানানজন নানানভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া হচ্ছে সাবেক অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট। মাহফুজ আলমকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এবং মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার অত্যন্ত স্নেহভাজন আস্থাভাজন ছিলেন। এবং নিউ ইয়র্কে একটা অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূস এই মাহফুজ আলম এই যুবককে 2024-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বের কাছে। সেই মাহফুজ আলম তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগ ভেরি মাচ আছে এবং আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ অনেক আগেই ফিরে এসেছে। এবং তিনি ব্যাখ্যা করেছেন যে আওয়ামী লীগ কবে ফিরেছে না, আওয়ামী লীগ ফিরে এসেছে যবে থেকে 2024-এর গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনকে 1971-এর মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা টানা হয়েছে। এছাড়া তিনি বলেছেন যে আওয়ামী লীগ সেদিনই ফিরে এসছে যেদিন প্রবলভাবে বাংলাদেশে মব কালচার, অর্থাৎ এই যে ঘিরে ধরে একটা কোনো তকমা দিয়ে তাকে ঘিরে ধরে পিটিয়ে হত্যা, এই যে বিষয়গুলি যবে থেকে ফিরেছে তবে থেকেই আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন ঘটে গেছে। অর্থাৎ রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নির্মূল করে দেওয়া, মুছে দেওয়ার যে প্রচেষ্টা বা সংকল্প বা অঙ্গীকার বিভিন্ন রাজনৈতিক দল করেছিল তারা ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগ ভেরি মাচ আছে, এটাই মাহফুজ আলমের বক্তব্য। অন্যদিকে আরেকজন সাবেক উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, যার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হয়েছে, সেই আসিফ নজরুলও বলেছেন যে আওয়ামী লীগ তো ছিলই, কিন্তু এখন আওয়ামী লীগের একটু দম্ভ বেড়ে গেছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে শেখ হাসিনা যেভাবে দেশে ফিরবো বলে ঘোষণা দিচ্ছেন এবং বলছেন যে আমার জন্যে এই প্রস্তুত করো, আমি ফাঁসির মঞ্চ রেডি করো, আমার জন্য জেলখানা প্রস্তুত করো, এই যে তিনি এতটা জোরের সঙ্গে কথাগুলো বলছেন, আসিফ নজরুল এটাকে বলার চেষ্টা করছেন যে এটা এক ধরনের আত্মম্ভরিতা বা এটা এক ধরনের কি বলা যায় যে গলাবাজি করার বিষয়। কিন্তু তিনিও স্বীকার করেছেন যে আওয়ামী লীগ ভেরি মাচ আছে, দেশে আছে। এরপরে আমরা দেখছি যে অন্যান্য দলগুলি তারাও কিন্তু এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরতে চান। যেমন বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান, তিনি আবার একটু ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা ফিরবেন এটা খুব স্বাভাবিক, তিনি ফিরতেই পারেন দেশে এবং ফিরলে পরে তার যে ন্যায় বিচার যাতে তিনি পান সেইটা তারা নিশ্চিত করবেন। এখন এই কথার মধ্যে আবার একটু প্যাঁচও আছে। তিনি পরবর্তী সময়তে একটি ভিডিও করে তিনি আবার খোলসা করেছেন যে এই যে ইনসাফ দেওয়ার কথা তিনি বলছেন শেখ হাসিনাকে, এই ইনসাফ মানে কিন্তু এটাও যে যাতে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায়, অর্থাৎ তাকে ন্যায় বিচারের পথেই তার মৃত্যুদণ্ড যাতে হয়, এমন সম্ভাবনার কথাও কিন্তু তিনি উড়িয়ে দিচ্ছেন না। অর্থাৎ তিনি একথা বলতে চাননি যে শেখ হাসিনাকে ইনসাফ দেওয়া মানে হচ্ছে যে ন্যায় বিচারের মারফত তার জীবন রক্ষা করার গ্যারান্টি, এরকম কথা কিন্তু সরকারের তরফে বলা হচ্ছে না। বিএনপি নেতৃত্ব কখনো কথা বলছেন না যে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হোক, শেখ হাসিনা স্বাগত দেশে, তিনি আসুন, তিনি বিচারের মুখোমুখি হন। বরং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আবার একেবারে আইনি এবং কূটনৈতিক কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা তো শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছি, বিদেশ মন্ত্রক শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, তিনি ফিরে আসুন দেশে, তারপর তার বিচার হবে, তারপর যা হওয়ার হবে। এখন শুধু এই কজন ব্যক্তি নন, আরও অনেকভাবে এবং বাংলাদেশের মিডিয়াতেও তুমুল আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা কেন হঠাৎ করে এই কথাটি বললেন যে আমি ফিরবো এবং খুব শিগগির ফিরে যাব। এবং তিনি খুব চ্যালেঞ্জের সুরে তারেক রহমানের সরকারকে বলেছেন যে আমার তো মৃত্যুদণ্ড হয়েছে, ফলে আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি করুন, আমি ঢাকায় পৌঁছলে আমাকে কোন জেলে রাখবেন সেটা ঠিক করুন,
আমাকে আমার পাসপোর্ট ফিরিয়ে দিন এবং আমাকে সেই বিমানটি পাঠান যে বিমান আমাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছিল। অর্থাৎ শেখ হাসিনা খানিকটা চ্যালেঞ্জের সুরে এই চারটি কথা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে, বা আরও স্পেসিফিক্যালি বলা যায় তিনি নাম উচ্চারণ না করলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন। এখন শেখ হাসিনা কেন এই কথাগুলি বলেছেন এইটা নিয়ে তুমুল চর্চা চলছে। একটা তো মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনৈতিক পুনরুত্থান যেটাকে বলা হয় সেটা অনেকটা সম্ভব হয়েছে, এটা একটা বিষয়। দুই হচ্ছে যে যত সময় যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ বিক্ষোভগুলো ছিল সেই ক্ষোভ বিক্ষোভগুলো অনেকটাই ডাইলুটেড হয়ে গেছে বা লঘু হয়ে গেছে। তুলনায় সরকার, বাংলাদেশের মানুষ পরপর যে দুটি সরকারকে পেয়েছে সেই দুটি সরকারের পারফরমেন্সে তারা অনেকটাই হতাশ। যেমন অন্তর্বর্তী সরকারকে তো অনেকে মানে 10-এ 0 দেন। বর্তমান সরকার 3 মাস মতো বয়স হয়েছে, তার একটু বেশি হবে, মানে সামনেই তারা 100 দিন পূরণ করবে। 26শে মে সম্ভবত তাদের 100 দিন পূরণ হবে। তো 100 দিনে একটা সরকারের সাফল্য ব্যর্থতাকে পুরোপুরি মাপা যায় না বটে, কিন্তু নানান ঘটনাতে মনে হচ্ছে যে তারেক রহমানের সরকার তারাও কিন্তু যথেষ্ট মানে মানুষের যে প্রত্যাশার যে পারদটা চড়েছিল সেটা আস্তে আস্তে নামতে শুরু করেছে। এবং বাংলাদেশের যে পরিস্থিতি, বিশেষ করে হামকে কেন্দ্র করে এই যে শত শত শিশু মারা যাচ্ছে, বা এই মুহূর্তে ধর্ষণ এবং শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে একেবারে কলকাতার আরজি করের ধর্ষণের ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রতিবাদে যেভাবে সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষ নেমে পড়েছিলেন ময়দানে, সেইভাবে বাংলাদেশে কিন্তু এই ধর্ষণ, শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা নিয়ে সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে মহিলারা পথে নেমেছেন। সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতির মধ্যে কাটছে বিএনপি। অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ আস্তে আস্তে তারা ময়দানে সক্রিয় হবে এবং এই সক্রিয়তা থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টা শুধুমাত্র আর কতগুলি আইন কানুনের উপর নির্ভর করবে না, তিনি একেবারে আন্দোলনের পিঠে চড়ে তিনি দেশে ফিরে যেতে পারবেন। এখন সেটা সত্যিই তিনি পারবেন কি পারবেন না সেটা আগামী দিনে জানা যাবে। কিন্তু একটি বিষয় কিন্তু শেখ হাসিনার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে, যেটা আগামী দিনে আলোচনা এবং বাংলাদেশের মানুষের মনেও এই বিষয়টি আগামী দিনে দাগ কাটবে বলে আমার ধারণা। সেটি হচ্ছে যে বাংলাদেশে প্রত্যর্পণ সাম্প্রতিক অতীতে কিন্তু তারেক রহমানের ঘটেছে। তিনি দীর্ঘ 17 বছর পর তিনি গত বছর 25শে ডিসেম্বর স্বদেশে ফিরেছেন এবং তারপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। 17 বছর আগে তিনি যে নির্বাসনে গিয়েছিলেন সেটা ছিল যে কতগুলি মামলায় জর্জরিত হয়ে তাকে বিশেষভাবে জামিন দেওয়া হয়েছিল শর্তাধীন, যার ভিত্তিতে তিনি দেশে থাকবেন না, তিনি বিদেশে চলে যাবেন এবং রাজনীতিতে ফিরবেন না, এই মর্মে তিনি কোনো মুচলেখা দিয়েছিলেন এমনটিও শোনা যায়। এখন সেই মুচলেখা নিশ্চয়ই এখন আর কার্যকর হয়নি, তাহলে তিনি ফিরতে পারতেন না। কিন্তু তিনি যে ফিরেছেন বা একেবারে শেষ মুহূর্তে, বিশেষ করে তার মা যখন দীর্ঘদিন শয্যাশায়ী, তখনও তিনি লন্ডন থেকে ফিরছিলেন না এবং ফেরার 5 দিনের মাথায় খালেদা জিয়া প্রয়াত হলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলনেত্রী এবং বিএনপির দীর্ঘদিনের সভাপতি এবং দলকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে, দক্ষতার সঙ্গে তিনি পরিচালনা করেছেন। এই উপমহাদেশের নারী নেত্রী এবং সামগ্রিকভাবে রাজনৈতিক নেত্রীদের মধ্যে তিনিও একজন অগ্রগণ্য। তো সেই মায়ের মৃত্যুশয্যায় কিন্তু তারেক রহমান দীর্ঘ সময় থাকতে পারেননি এবং একটা সময় তাকে খোলাখুলি বলতেও হয়েছিল যে তার দেশে ফেরাটা তার উপর নির্ভর করছে না। অর্থাৎ তার মানে অদৃশ্য কিছু শক্তির দ্বারা তিনি তার দেশে ফেরাটা নিয়ন্ত্রিত হয়েছে। অর্থাৎ তিনি কিন্তু সাহস করে বলেননি যে আমি ফিরবই এবং আমি অমুক দিন ফিরব। এছাড়া আরও একটি বিষয় হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কতগুলি আইনি বিষয় কিন্তু ছিল, তার বিরুদ্ধে গুরুতর কতগুলি অপরাধের মামলা ছিল, গ্রেনেড হামলার মামলা ছিল দুর্নীতির মামলা, বেশ কয়েকটি মামলাতে, 1টি বা 2টি মামলাতে তার সম্ভবত যাবজ্জীবন সাজাও হয়েছিল। কিন্তু পরপর সমস্ত মামলাতেই কিন্তু তাকে অব্যাহতি দিয়েছে আদালত এবং সেগুলি সবই হয়েছে ইউনূস সরকারের বদান্যতায়, অন্তর্বর্তী সরকারের বদান্যতায়। অর্থাৎ তারা আদালতে কখনো তারেক রহমানের এই মামলাগুলিতে
তারেক রহমানের সাজা দিতে হবে, সাজা তাকে রেহাই দেওয়া যাবে না, তার দেশে প্রত্যাবর্তন করা সম্ভব নয়, এই সমস্ত কোনো ধরনের বিষয় আশয়ের মধ্যে কিন্তু তারা যাননি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারেক রহমানের যে একটি বোঝাপড়া হয়েছিল, এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স বোঝার দরকার হয় না, এটা দুধের শিশুও বোঝে। এবং তিনি একটা অনুকূল পরিস্থিতিতে তার জন্যে নিরাপত্তা নিশ্চিত করা, সুরক্ষা নিশ্চিত করা, এরকম একটা অনুকূল পরিস্থিতিতে তিনি কিন্তু দেশে ফিরে এসেছিলেন। অন্যদিকে শেখ হাসিনা তার 3টি প্রত্যাবর্তন, একটি তো হচ্ছে যে 1981 সালের 17 মে, সেই সময় বাংলাদেশের ক্ষমতায় ছিলেন তারেক রহমানের পিতা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা। শেখ হাসিনার অভিযোগ যে জিয়াউর রহমান নানানভাবে বাধা সৃষ্টি করেছিলেন, কিন্তু আওয়ামী লীগের আন্দোলন এবং আন্তর্জাতিক চাপের মুখে তিনি হাসিনার দেশের প্রত্যর্পণটাকে মেনে নিতে বাধ্য হন। যদিও দেশে ফেরার পর হাসিনার অভিযোগ যে তার উপরে নানানভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, ধানমন্ডির বাড়িতে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তার মুভমেন্ট প্রবলভাবে নিয়ন্ত্রিত হতো, তাকে নিরাপত্তা দেওয়া হতো না, এ ধরনের অনেকগুলি অভিযোগ শেখ হাসিনা করেছেন। 2007 সালে শেখ হাসিনার আরেকবার প্রত্যর্পণ ঘটে, তখন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা হাসিনাকে আমেরিকাতে তিনি তার ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখান থেকে তাকে ফিরতে না দেওয়ার সিদ্ধান্ত বা হুলিয়া জারি করেছিল তত্ত্বাবধায়ক সরকার, যে তাকে যেন কোনো বিমানে উঠতে না দেওয়া হয়। সেই হুলিয়া উপেক্ষা করে তিনি দেশে ফিরেছিলেন এবং ফিরে জেলখানায় চলে গিয়েছিলেন। এবারে তিনি যে ফেরার ঘোষণা দিয়েছেন, তখনকার পরিস্থিতি কিন্তু আরো কঠিন, আরো জটিল, আরো অনেক বেশি প্রতিকূল। তিনি এখন মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত আসামি, তার বিরুদ্ধে আরো একাধিক মামলায় তার সাজা হয়েছে। এই রকম মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে তিনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, অর্থাৎ মামলার নিষ্পত্তি করে মামলা থেকে নিষ্কৃতি পেয়ে দেশে ফিরবেন, এই রকম কোনো ঘোষণা বা এই রকম কোনো বাসনা কিন্তু শেখ হাসিনা ব্যক্ত করেননি। তিনি বলেছেন যে আমি এই অবস্থাতেই দেশে ফিরতে চাই এবং গিয়ে আমি আদালতের মুখোমুখি হব, এবং স্বাভাবিক যে তার বিরুদ্ধে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, ফলে ঢাকা বিমানবন্দরে তিনি নামলে বা বাংলাদেশের ভূখণ্ডে পা রাখা মাত্র তাকে কারাগারেই যেতে হবে, এটা তিনি জানেন। ফলে আরেকটি কারা জীবন কে তিনি বিবেচনায় রেখেই কিন্তু এই ঝুঁকিপূর্ণ ঘোষণাটি দিয়েছেন যে আমি ফিরতে চাই, দ্রুত ফিরতে চাই এবং এর জন্য এই করা হোক। তিনি তারেক রহমানের সরকারের কাছে এই অনুরোধ করেননি যে আমার মামলাগুলি প্রত্যাহার করতে হবে। হ্যাঁ, তার দলের তরফে সমস্ত রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তার দলের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই ট্রাইব্যুনালকে অবৈধ, অসাংবিধানিক বলে অভিহিত করেছে আওয়ামী লীগ। কিন্তু শেখ হাসিনা যে ভাষণে তার প্রত্যর্পণের কথা বলেছেন বা যে সাক্ষাৎকারগুলিতে তার প্রত্যর্পণের কথা বলেছেন, সেখানে কিন্তু ব্যক্তিগতভাবে তার মামলাগুলিকে প্রত্যাহার করতে হবে এমন কথা তিনি বলেননি। তিনি বলেছেন যে এই ফাঁসির সাজা মাথায় নিয়েই আমি দেশে ফিরব এবং তার জন্যে ফাঁসির মঞ্চ তৈরি করা হোক, আমাকে যদি আপনারা ফাঁসি দিতে চান আমাকে কোন জেলে রাখবেন সেই জেল প্রস্তুত করুন, আমার পাসপোর্ট, তার কারণ অন্তর্বর্তী সরকার তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে এবং তিনি দেশ থেকে পালাননি। তিনি বাংলাদেশ সরকারের বিমান বাহিনীর একটি বিমান তাকে দিল্লি বিমানবন্দরে নামিয়ে দিয়ে গেছে, অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় তিনি ভারতে এসেছিলেন। ফলে তিনি এখন বলছেন যে আমাকে সরকারি ব্যবস্থাপনাতেই ফিরিয়ে নিয়ে যেতে হবে। তো এই যে কথাগুলি তিনি বলেছেন, স্বভাবতই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে কিন্তু একটা আলোচনা, তুলনা চলে এসেছে যে তারেক রহমান তিনি দেশে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন বটে, কিন্তু তার আগে তিনি ইউনূস সরকারকে কাজে লাগিয়ে তিনি তার বিরুদ্ধে যে মামলাগুলো, সেই মামলাগুলোকে একতরফা, অর্থাৎ কোনো বিনা প্রতিবাদ, বিনা আপত্তি, সরকারের কোনো রকম প্রতিকূলতা ছাড়াই তিনি সেই মামলাগুলি থেকে নিষ্কৃতি পেয়ে গেছেন। এবং বোঝাই যায় যে এখানে লন্ডনে তার সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকই ছিল এই সমস্ত কিছু ব্যবস্থাপনার আসল আলোচ্য বিষয় বা ওই বৈঠক। ফলে তিনি কিন্তু অত্যন্ত নিরাপদ এবং অনুকূল পরিস্থিতির মধ্যে দেশে ফিরেছেন। সেখানে শেখ হাসিনা মৃত্যুর খাড়া নিয়ে, মাথার উপর মৃত্যুর খাড়া নিয়ে কিন্তু তিনি দেশে ফেরার কথা বলেছেন। স্বভাবতই বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে প্রথম সারির যে দুজন নেতা,
শেখ হাসিনা দেশে না থাকলেও তিনি প্রথম সারির অন্যতম নেতা এবং তারেক রহমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, এই দুই নেতার মধ্যে যে তুল্যমূল্য আলোচনাটা, সেটাও কিন্তু সমাজ মাধ্যমে এবং সাধারণ মানুষের মধ্যে তুমুলভাবে আলোচিত হচ্ছে। যে শেখ হাসিনা আরও একবার তার সাহসিকতার প্রমাণ দিলেন এবং আরও একবার তার আপোষহীনতার প্রমাণ দিলেন, যে তিনি স্পষ্ট করেই বললেন যে মরতে হয় মরব, দেশে আমি ফিরব। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।